বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংকগুলোর একটি কড়া নিরাপত্তা আর হাই সিকিউরিটি সিস্টেম ঘেরা একটি ভবন। কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেখান থেকে উধাও হয়ে গেল হাজার কোটি টাকা। 2016 সালের 4 ফেব্রুয়ারি বিকেল 3:30 বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। হ্যাকারদের এক রহস্যময় হামলায় প্রায় 10,000 কোটি টাকার বেশি চুরি হয়ে যায়, যার একটি বড় অংশ চলে যায় বিদেশি ব্যাংকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত শক্ত নিরাপত্তা ভেঙে কিভাবে এই ডাকাতি সম্ভব হলো? কারা ছিল এর পিছনে? আর সেই টাকা কি আজও উদ্ধার হয়েছে? এখানে কোনো দরজা জানলা ভাঙা হয়নি বা কারো মাথায় বন্দুক ঠেকিয়ে টাকাগুলো লুটপাট করা হয়নি। এটা হয়েছে মাউসের কয়েকটি ক্লিকের মাধ্যমে। হ্যাঁ, এটা হচ্ছে একটা চূড়ান্ত লেভেলের সাইবার অ্যাটাক, যে হ্যাকিং গ্রুপটা পরিচালিত হয় লেজেন্ডস এর মাধ্যমে। তারপর প্রশ্ন আসে যে সামান্য একটা প্রিন্টারের মাধ্যমে 10,000 কোটি টাকা কিভাবে চলে গেল বিদেশি কোনো ব্যাংকে। তাই চলুন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। 2015 সালের মে মাস, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ডাকাতির ঠিক 9 মাস আগে ফিলিপিন্সের ম্যানিলাতে আরসিবিসি ব্যাংকে 4টে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয়। এই প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে $500 করে ডিপোজিট করা হয়েছিল। তবে এই অ্যাকাউন্ট ওপেন করার পর থেকে ওই অ্যাকাউন্ট হোল্ডাররা আর কখনো ওই ব্যাংকে কোনোদিনও যায়নি। ওই অ্যাকাউন্টগুলো ওই ব্যাংকেই থেকে যায়। তবে এই 4টে অ্যাকাউন্টই বাংলাদেশের ব্যাংক থেকে ডাকাতি করার সাথে সরাসরি যুক্ত। কিভাবে? দেখুন, 2016 সালে বাংলাদেশ ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট ইকোনমি গ্রোথের একটা দেশ। তখন বাংলাদেশ নতুন স্বপ্নে, নতুন উদ্দীপনায় এগিয়ে চলছিল। এমন একটা মুহূর্ত, ইন্ডাস্ট্রি, ট্রেড, এগ্রিকালচার সবকিছুতেই একটা র্যাপিড গ্রোথ দেখা যাচ্ছিল তখন আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের ইকোনমি 2016 সালে তখনও এতটাও স্ট্রং হয়নি যে আমরা $1 বিলিয়ন ধাক্কা সামলে নিতে পারবো। 2016 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ ব্যাংক ডাকাতির ঠিক 1 মাস আগে, রাসেল আলম নামে একটি অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি সেন্ট্রাল ব্যাংকে একটা জব অ্যাপ্লিকেশন পাঠানো হয়। তার ভিতর ছিল একটা সিবি আর কিছু অ্যাটাচড ফাইল ছিল। ইমেলটা দেখতে একদম বেসিক মেইলের মতো মনে হলো, এটা কোনো সাধারণ মেইল ছিল না। এটা ছিল হ্যাকারদের একটি পাতানো ফাঁদ। ওই মেইলটার সাথে যে ফাইলগুলো অ্যাটাচ ছিল সেইখানে ছিল এমন কিছু ম্যালওয়্যার ছিল, সেখান থেকে হ্যাকাররা ব্যাংকের সমস্ত তথ্যাদি ভিতরে ঢুকে পড়ে যায় এক নিমিষে এবং খুব সহজেই। এবং আনফরচুনেটলি ব্যাংকের 3 জন এমপ্লয়ি ওই একই ফাইলটাকে ডাউনলোড করে এবং সাথে সাথে ওই ম্যালওয়্যার ব্যাংকের সিস্টেমে ইনস্টল হয়ে যায় এবং ওই ম্যানুয়াল পুরো ব্যাংকের সিস্টেমে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে হ্যাকাররা ওই বাংলাদেশ ব্যাংকের পুরো অ্যাক্সেস তাদের দখলে নিয়ে নেয়। তবে 2016 জানুয়ারিতে হ্যাকাররা ব্যাংক হ্যাক করলেও তখন কিন্তু তারা এই বড় মাপের লুটপাটটা করেনি। প্রায় 1 মাস ধরে ব্যাংকের এই অ্যাক্সেসে ঢুকে হ্যাকাররা সবকিছু নিজেদের দখলে নিতে থাকে। কিভাবে ব্যাংকের কাজকর্ম হয়, কিভাবে টাকা ট্রানজ্যাক্ট করতে হয়, কবে ছুটি থাকে, কখন কোন এমপ্লয়ি কোন পিসিতে বসে, এভরিথিং সবকিছু তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে থাকে। হ্যাকিংয়ের 1 মাস পরে 4 ফেব্রুয়ারি 2016-তে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে লাস্ট বারের জন্য ঢোকে। 1 মাস ধরে এই ব্যাংকের অ্যাক্সেস নিয়ে নাড়াচাড়া করার ফলে হ্যাকাররা ভালোভাবে বুঝতে পেরেছিল যে এই ব্যাংক থেকে যদি একটা হিউজ অ্যামাউন্ট তারা ট্রান্সফার করতে চায় তাহলে তাদেরকে ব্যবহার করতে হবে ব্যাংকের সুইফট সিস্টেম। তবে এখানে আপনাদের একটা কথা বলে দেওয়া দরকার যে এই সুইফট সিস্টেমটা এতটাই শক্তিশালী নেটওয়ার্কিং সিস্টেম বা এতটাই শক্তিশালী পাসওয়ার্ড সিস্টেম যেটা এটা ব্রেক করা কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা ইম্পসিবল। কারণ এই সুইফটের মাধ্যমে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন ব্যাংকের লেনদেন সম্পন্ন করা হয়। এই সুইফট সিস্টেমটা যদি আপনাকে শর্টে আমি একটু বোঝাইতে চাই তাহলে এভাবে বোঝাতে হবে যে ধরুন আমাদের দেশের কোনো ব্যাংক অন্য কোনো দেশের কাছে কোনো টাকা পাঠালো এবং সেখানে সেই
টাকাটা গচ্ছিত আমানত হিসেবে তারা রেখে দেয় এবং সেখান থেকে বড় বড় যে ইন্টারন্যাশনাল মালামালগুলো আমাদের দেশে আসে সেইখান থেকে সেই ব্যাংক থেকে সেখানে সেই টাকাগুলো ট্রান্সফার করে এবং লেনদেনটা সেই সুইফটের মাধ্যমেই হয়ে থাকে। 2016 সালের জানুয়ারি মাসে ব্যাংকের সিস্টেম হাতে পাওয়ার পরে ম্যালওয়্যারের মাধ্যমে বাংলাদেশের সুইফট সিস্টেমের অরিজিনাল ডকুমেন্ট কালেক্ট করে রেখেছিল এবং এই ডকুমেন্ট এবং আইডিগুলোকে দখলে নেওয়ার ফলে তারা সুইফট সিস্টেমকে কন্ট্রোল তারা নিজেদের হাতে নিয়ে নিয়েছিল খুব সহজেই। যে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে একটু আগেই তো আপনি বললেন যে সুইফট হচ্ছে সব থেকে নিরাপদ এবং সিকিউর সিস্টেম, তাহলে সেই সুইফট থেকে সেখান থেকে তথ্য কিভাবে হ্যাকাররা পেয়ে গেল? দেখুন, সুইফটের সিস্টেমটা একবারে সুরক্ষিত, এটা ঠিকই বলেছে, কিন্তু যে যে ব্যাংকের আন্ডারে এই সুইফট সিস্টেমটা চালু থাকে সেই ব্যাংকের আন্ডারে নিরাপত্তা ব্যবস্থাগুলো সেভাবেই তৈরি করা থাকে। এখানে সুইফটের কোনো হাত নেই। যদি বাংলাদেশ ব্যাংকের থেকে কোনো টাকা হ্যাক হয় সেটার সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ ব্যাংকের, এখানে সুইফটের কোনো বিন্দুমাত্র হাত নেই। বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের সিকিউরিটির উইকনেসকে কাজে লাগিয়ে হ্যাকাররা সিস্টেমে এন্ট্রি করে, আর তারপরেই 4 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে নিউ ইয়র্কের রিজার্ভ ব্যাংকে তারা 37টা পেমেন্টের রিজার্ভ পাঠায়। সেগুলোর মোট অ্যামাউন্ট ছিল $955 মিলিয়ন, মানে প্রায় ধরতে গেলে $1 বিলিয়ন। তাহলে নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকের সাথে এখানের কি কানেকশন? অবশ্যই আছে। আসলে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংকে একটি অ্যাকাউন্ট ওপেন করে রেখেছে। এই অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের মিলিয়ন ডলার রিজার্ভ করা থাকে এবং এই অ্যাকাউন্ট থেকে সুইফট সিস্টেমের মাধ্যমে ইন্টারন্যাশনালি সমস্ত ট্রানজ্যাকশনগুলোকে কমপ্লিট করে। হ্যাকাররা এই অপশনটা ইউজ করেই গোটা এশিয়ার ভিতরে মাল্টিপল লোকেশনে প্রায় 37টা ফান্ড ট্রান্সফারের রিকোয়েস্ট বাংলাদেশ ব্যাংক থেকে নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকে পাঠিয়ে দেয় এবং এরপরেই তাদের কাজ শেষ হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট রিকোয়েস্টগুলো তারা প্রসেস করা শুরু করে দেয়, কিন্তু এই রিকোয়েস্টগুলো যে হ্যাকাররা পাঠিয়েছে সেটা কিন্তু তারা কোনাক্ষরেও টের পায়নি। এখন আমাদের ব্যাংকে যে ছুটির দিনগুলো সেটা থাকে সাধারণত শুক্রবার ও শনিবার, এবং সেই সময়টাই কিন্তু কাজে লাগিয়েছে হ্যাকাররা। এদিকে শুক্রবার ও শনিবার ছুটি কাটিয়ে যখন রবিবারে ব্যাংকের কর্মকর্তারা তারা ব্যাংকটা ওপেন করে, প্রথমে এমপ্লয়িরা ভেবেছিল যে এটা সাধারণত কোনো সমস্যা হবে প্রিন্টারে, এই জন্য এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, কিন্তু না, এখানেও কিন্তু হ্যাকারদের বিশাল একটা হাত ছিল এবং হ্যাকাররাই কিন্তু প্রিন্টারে এই ঝামেলাটা করে রেখেছিল যাতে রিয়েল টাইমে হওয়া কোনো ট্রানজ্যাকশনের অ্যাক্সেস ব্যাংক কর্মকর্তারা যেন সাথে সাথে ঠিক না পায়। এবং তার পর যখন প্রিন্টার থেকে এক এক করে ট্রানজ্যাকশনের কপি বের হতে থাকে তখন ব্যাংক কর্মকর্তারা শকড হয়ে যায়। তারা দেখে যে ব্যাংক থেকে প্রায় 37টা পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে এশিয়ার বিভিন্ন লোকেশনে, যার টোটাল ভ্যালু প্রায় $1 বিলিয়ন বা প্রায় 10,000 কোটি টাকা। তারা যখন এই যে ব্যাংক ট্রান্সফারের যে কপিটা দেখতে পায় তার ভিতরেই কিন্তু নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংক থেকে শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনে একটা প্যান ইতিমধ্যে প্রায় $20 মিলিয়ন ট্রান্সফার হয়ে যায়। নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংক 4 তারিখে যে 35টা পেমেন্ট রিকোয়েস্ট গ্রহণ করেছিল সেটাও এখানের একটি অংশ ছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ইমিডিয়েটলি নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংকের এই ট্রানজ্যাকশনগুলো বন্ধ করার জন্য সাথে সাথে মেইল বা ফোন কল সবকিছুই পাঠিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই দিনটা ছিল রবিবার। সেটা ছিল আমেরিকাতে উইকেন্ডের ছুটির দিন, কারণ রবিবারে আমেরিকা সহ ইউরোপের বেশিরভাগ দেশেই ছুটি থাকে। তাই সোমবার নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংক ওপেন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার থাকে না বাংলাদেশ ব্যাংকের হাতে। দেখুন, এই রোমাঞ্চকর পার্টের প্রথম পর্ব এখানে শেষ করতেছি। আপনি যদি জানতে চান যে হ্যাকারদের শেষ পর্যন্ত ধরতে পেরেছিল কিনা বাংলাদেশ ব্যাংক এবং কত টাকা সুইফটে আবারও ফেরত নিতে পেরেছিল বাংলাদেশ ব্যাংক, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দ্বিতীয় পর্ব আসবে কিনা সেটাও জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।